এক প্লেট ভাতের আশায় ১২ বছর বয়সে চাচার ঘরের মেঝেতে বসে টিভি দেখার বাহানায় বসে থাকতাম। তারা আমার সামনে খাবার খেত, কিন্তু আমাকে কখনো বলতো না, আয় সোহান, ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে বসে আসিস। কিন্তু তারা কখনো এটা বলতো না। তাদের খাওয়া শেষ হলে আমি মন খারাপ করে ঘর থেকে চলে আসতাম, আর মায়ের জন্য অপেক্ষা করতাম বিকেল পর্যন্ত। আমার বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন, আমাদের মাথার উপর আকাশটা যেন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর আমাদের রক্ত মাংসের আপন চাচা রাতারাতি কেমন যেন পর হয়ে গেল। যে মানুষটা বাবার জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, তিনিই কয়দিন পর থেকে আমাদের দিকে ফিরেও তাকাতেন না। মা আর আমার জীবনে কষ্টের দিনগুলো ঠিক তখন থেকেই শুরু। ক্ষুধা জিনিসটা বড় বালাই। ১২ বছর বয়সে একটা বাচ্চার পেট তো আর বোঝে না যে তার বাবা নেই, ঘরে চাল নেই, সকাল থেকে পেটে এক দানা পানিও পড়েনি। দুপুরের দিকে যখন ক্ষুধার তীব্রতা পেটটা ছো ছো করতো, তখন আমি নিরুপায় হয়ে চাচার ঘরের দিকে হেঁটে যেতাম। চাচার ঘরের মেঝেতে বসে থাকার আমার একটা চেনা বাহানা ছিল, মাত্র টিভি দেখা। তখন গ্রামে খুব বেশি ঘরে রঙিন টিভি ছিল না। চাচার ঘরে রঙিন টিভি চলতো, আর আমি এক কোণে গুটিসুটি মেরে বসে থাকতাম। আমার চোখ টিভির পর্দায় থাকতো ঠিকই, কিন্তু কান দুটো পড়ে থাকতো রান্নাঘরের দিকে। কখন থালা বাসনের শব্দ হবে, কখন খাবার টেবিল সাজানো হবে। একটু পরে চাচি এসে খাবার বেড়ে দিতেন। চাচা, চাচাতো ভাইয়েরা সবাই মিলে গোল হয়ে বসতেন। তরকারির সুগন্ধ যখন আমার নাকে আসতো, তখন মুখ ভরে লালা চলে আসতো। আমি আর চোখে দেখতাম ধোয়া ওঠা গরম ভাত আর মাছের ঝোল। তারা আমার সামনে আয়েশ করে খেত, চিবানো শব্দ হতো, কিন্তু বিশ্বাস করুন, কেউ একটিবারের জন্য আমার দিকে তাকিয়ে বলতো না, আয় সোহান, ভাত খা, সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। না, তারা কেউ এই কথাটি কোনো দিন বলেনি। আমি টিভির দিকে তাকিয়ে শুকনো থুতু গিলতাম, আর মনে মনে ভাবতাম, কেউ একজন অন্তত ডাকুক। কিন্তু তাদের খাওয়া শেষ হয়ে যেত, তারা হাত ধুয়ে উঠে যেতেন। কেউ আমার দিকে একটা রুটি বা একদলা ভাত তো বাড়িয়ে দিত না। যখন বুঝতাম আর কোনো আশা নেই, তখন তীব্র এক মন খারাপ আর চোখের জল নিয়ে গুটিসুটি মেরে চাচার ঘর থেকে বেরিয়ে আসতাম। নিজের ভাঙা ঘরের বারান্দায় এসে বসে থাকতাম। মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতেন। সেই সকালবেলা, দুপুর গড়িয়ে বিকেল হতো, আমার চোখ দুটো তাকিয়ে থাকতো রাস্তার দিকে, কখন মা ফিরবে। মা যখন বিকেলে ক্লান্ত শরীরে আঁচল করে বা বাটিতে করে মানুষের বাড়ি বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, তখন মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হাতে পেয়েছি। মা নিজের মুখে এক লোকমা না দিয়ে আমার মুখে তুলে দিতেন, আর আমি তা গিলে গিলে খেয়ে ফেলতাম। এরই মধ্যে মাঝে মাঝে একটু আনন্দের আলো আসতো। আমাদের বড় চাচাতো বোন, যিনি শহরে থাকতেন, তিনি যখন মাঝে মাঝে গ্রামে আসতেন, তার মনটা ছিল খুব নরম। আমাকে দেখলেই ডেকে বলতেন, সোহান, এদিকে আয়, এই নে মিষ্টি খা, ফল খা। চাচির চোখের আড়ালে তিনি আমাকে এটা সেটা খেতে দিতেন। ওনার ভালোবাসাটুকু পেয়ে আমার মনে হতো এই পৃথিবীতে মা ছাড়াও আমি বোধহয় কারো আপন। কিন্তু কপাল খারাপ, কিছুদিন পরই ওনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তিনি পুরোপুরি সংসারী হয়ে গেলেন। গ্রামে আসা কমে গেল, আর সেই সাথে চাচার ঘর থেকে আমার ওই সামান্য ভাগটুকুও চিরতরে বন্ধ হয়ে গেল। দিন তো আর থেমে থাকে না। ক্ষুধা আর অপমানকে সঙ্গী করে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। শরীরে একটু শক্তি আসতে আমি আর মায়ের উপর পুরো বোঝা হয়ে থাকতে চাইলাম না। গ্রামের মানুষের জমিতে, হাটে বাজারে ছোটখাটো টুকটাক কাজ করে দিতে লাগলাম। কেউ ২০ টাকা দেয়, কেউ খুশি হয়ে দুটো খেতে দেয়। এভাবে আমাদের মা ছেলে টানাটানি সংসার কোনো মতে চলতে লাগলো। কষ্টের দিনগুলোর মাঝে আমি কৈশোর পেরিয়ে একটু একটু করে তরতাজা তরুণ হয়ে উঠছি। ঠিক এই রকম এক সময় সেদিন দুপুরে চাচার বাড়িতে এক বিশাল সরগর। শহর থেকে চাচির বড় বোন তার স্বামী আর ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে। ধনী আত্মীয়, তাই চাচার বাড়িতে এলাহি কাণ্ড। বাজার থেকে রুই মাছ, খাসির মাংস, পোলাও চাল সব আনা হয়েছে। হঠাৎ চাচি আমাদের ঘরের সামনে এসে মাকে ডেকে বললেন, ও সোহানের মা, ঘরে মেহমান আসছে, একলা হাতে সব রান্ধন পারতেছি না, একটু আইসা হাত লাগাও। মা আমার চিরকালই সরল আর পরোপকারী। চাচির ডাক শুনে মা নিজের ঘরে কাজ ফেলে মুখে এক চিলতে হাসি নিয়ে চলে গেলেন চাচার রান্নাঘরে। পোলাও চড়ালেন, খাসির মাংস কষাতে লাগলেন। কষা মাংসের সেই স্বর্গীয় সুবাস আমাদের ঘর পর্যন্ত আসছিল। রান্নাঘরে মা হাসি মুখে চাচির সাথে কাজ করলেন, আর সুস্বাদু সব পদ রাঁধছেন। দূর থেকে মায়ের সেই রান্নার দৃশ্য দেখে আমার মনে এক চিলতে আশার আলো জাগলো। আমি ভাবলাম, মা যখন নিজের হাতে এত ভালো ভালো রান্না করছেন, চাচি নিশ্চয়ই খুশি হয়ে আজ আমাদের মা ছেলেকেও একটু খেতে দিবে। অন্তত মেহমানরা খাওয়ার পর মা আর আমার পাতেও একটু মাংস পোলাও জুটবে।
টানা কয়েকটা দিন ধরে ভালো কোনো খাবার পেটে পড়েনি। খাসির মাংসের সেই সুবাসে আমার জিভে জল চলে এলো। আমি আর লোভ সামলাতে পারলাম না। পা টিপে টিপে রান্নাঘরের পেছনে গিয়ে দাঁড়ালাম। চাচি তখন অন্য ঘরে মেহমানদের সাথে কথা বলতে ব্যস্ত। মা একা একা খাসির মাংসের ডেকচি নাড়ছেন। আমি চুপি চুপি রান্নাঘরের ভেতরে ঢুকে মায়ের শাড়ির আঁচল টানলাম। ফিস ফিস করে বললাম, আম্মা, আমার এক টুকরো মাংস দাও না, এখান থেকে খুব ক্ষুধা লাগছে আম্মা, একটুখানি দাও। মা আমার কথা শুনে চমকে উঠলেন। ওনার চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বড় হয়ে গেল। মা হড়বড় করে চারপাশটা দেখে নিয়ে আমার হাতটা চেপে ধরে সরাসরি না করে দিলেন। হায় 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 বাজান, এগুলো বলিস না এখন। তোর চাচি যদি দেখে তুই এখান থেকে মাংস খাচ্ছিস, তাহলে আর রেহাই থাকবে না, আমাদের পিঠের চামড়া তুলে নেবে। যা এখান থেকে, পরে দেখব। কিন্তু ক্ষুধার্ত 13 বছরের জেদের কাছে তখন মায়ের ভয় হেরে গেল। আমি মায়ের বারণ শুনলাম না। ডেকচির পাশে একটা বাটিতে কষানো মাংসের কয়েক টুকরো রাখা ছিল মেহমানদের দেওয়ার জন্য। আমি মায়ের চোখে তোয়াক্কা না করে লোভ সামলাতে না পেরে চট করে হাত বাড়িয়ে সেখান থেকে বড় এক টুকরা মাংস তুলে নিলাম। মা না করে উঠার আগে আমি সেই গরম মাংস টুকরাটা মুখে পুরে দিলাম। মাংসের স্বাদটা জিহ্বায় লেগে থাকার সাথে সাথে আমার মনে হলো যেন অমৃত খাচ্ছি। কিন্তু সেই সুখ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল। ওরে চোরের দল, ঘর তো না চোরের আস্তানা বানাইছে। হঠাৎ দরজা গোড়া থেকে এক তীক্ষ্ণ চিৎকারে পুরো বাড়ি খেপে উঠল। আমি চমকে তাকিয়ে দেখি চাচি দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো রাগে লাল আর মুখটা হিংস্র দেখালো। চাচি এক মুহূর্ত সময় নষ্ট না করে রান্নাঘরে ঢুকে আমার হাতটা ঝাটকে মেরে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলো, চোরের ঘরে চোর, যেমন মা তেমন তার পোলাও। নিজে তো চোর, এখন পোলারেও চুরি করে মাংস খাওয়ানো শিখাইতেছে। মানুষের বাড়ি মেহমানের খাবার চুরি করে খেতে তবু লজ্জা লাগে না? মায়ের মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। মা হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আমার ফোলাটা আরে বইকেন না, ও ছোট মানুষ, লোভ সামলাইতে পারে নাই, ও চুরি করে নেই আপা। কিন্তু চাচি তখন থামার পাত্র নন। তিনি উঠোনে গিয়ে চিৎকার করে চাচাকে শোনানোর জন্য বলতে লাগলেন, সবাই আয়সা দেখে যাও, চোরের মা ছেলেরা চুরি করে মাংস খাওয়াচ্ছে। এদের ঘরে আশ্রয় দেওয়াই আমাদের ভুল হয়েছে। মুখের ভেতর সেই মাংসের টুকরোটা তখন আমার কাছে বিষের মতো লাগছিল। আমার চোখের সামনে আমার মায়ের আঁচলটা অপমানে কাঁপতে লাগলো। চাচির সেই বিষাক্ত চিৎকার আর অপমানের তীরগুলো সেদিন শুধু আমার কানে নয়, সোজা এসে লেগেছিল 12-13 বছরের একটা বাচ্চার কলিজায়। মুখের ভেতর থাকা মাংসের অমৃত টুকরাটা মুহূর্তের মধ্যে যেন কয়লার মতো তেতো আর বিষাক্ত হয়ে গেল। আমি গিলতেও পারছিলাম না, ফেলতেও পারছিলাম না। চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছিল। চাচা আর মেহমানরা যখন উঠোনে এসে আমাদের দিকে ঘৃণার চোখে তাকাচ্ছিল, তখন মনে হচ্ছিল মাটি দুভাগ হয়ে যাক আর আমি তাতে চোর সেজে চিরতরে হারিয়ে যাই। মা সেদিন চাচির পায়ে ধরতে বাকি রেখেছেন, কিন্তু তাদের মন গলেনি। মেহমানদের সামনে আমাদের চোর অপবাদ। মায়ের হাতে রান্না করা সেই মাংস পোলাও তো দূরের কথা, এক ফোঁটা পানিও আমাদের কপালে জোটেনি। উল্টো ধাক্কা দিয়ে আমাদের উঠোন থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিন বিকেলে নিজের ভাঙা ঘরের মেঝেতে শুয়ে ছটফট করতে করতে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছি, এই দুনিয়ায় অভাবের চেয়ে বড় কোনো পাপ নেই, আর গরিবের আত্মসম্মান বলতে কিচ্ছু থাকতে নেই। চোখের পানি মুছতে মুছতে নিজের অবুঝ মনটাকে শক্ত করে বেঁধে রেখে ফেলেছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই অপমানের শোধ আমি নেবই, তবে মারামারি করে নয়, নিজের ভাগ্য বদলে। দিন গেল, মাস গেল, বছরের পর বছর কেটে গেল। ক্ষুধা আর অপমানকে পিঠের চামড়া সইয়ে নিয়ে আমি একটু একটু করে তরতাজা এক তরুণে পরিণত হলাম। কৈশোরের সেই হাড্ডিসার সোহান এখন শক্ত সামর্থ্য যুবক। কিন্তু গ্রামের মাটিতে দিনমজুর করে হাটে বাজারে ছোটখাটো কাজ করে সচ্ছলতা আসছিল না। কেবল কোনো মতে মা ছেলে 2 বেলা 2 মুঠো ভাত জুটত। কিন্তু আমার স্বপ্ন তো শুধু বেঁচে থাকা ছিল না। আমার স্বপ্ন ছিল মায়ের মুখে চওড়া হাসি ফোটানো, মাথা উঁচু করে বাঁচা। তার জন্য প্রয়োজন ছিল বড় কোনো সুযোগের। ঠিক তখনই গ্রামের এক দালালের মাধ্যমে জানতে পারি প্রবাসে যাওয়া একটা সুযোগ আছে, কিন্তু তার জন্য অনেক টাকা দরকার। আমাদের মতো নিঃস্ব মানুষের কাছে তত টাকা কোথায়? একমাত্র সম্বল ছিল বাবার রেখে যাওয়া আমাদের এই ভিটা। বুকের ভেতরটা হু হু করে উঠল। চোখের সামনে ভেসে উঠছিল অতীতের সেই সব নির্মম অপমান। সিদ্ধান্ত নিলাম এই বাড়ি আমি বিক্রি করে দেব। সবচেয়ে বড় পরিহাস কি জানেন? যে চাচা আমাদের এক লোকমা ভাতের জন্য তাড়িয়ে দিয়েছিলেন, সেই চাচাই আমাদের এই নিরুপায় অবস্থায় সুযোগ নিয়ে সবার আগে এগিয়ে এলেন। তিনি জানতেন এই মুহূর্তে টাকাটা আমার জন্য কতটা জরুরি, তাই বাজারের দামের চেয়ে অর্ধেক দামে আমাদের থেকে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চাইলেন। জমি রেজিস্ট্রির দিন চাচা যখন থরথরে টাকার বান্ডিল আমার সামনে রাখছিলেন, ওনার চোখ মুখে ছিল এক কুৎসিত জয়ের আনন্দ। আমি টাকার দিকে তাকাইনি, আমি তাকিয়েছিলাম চাচার চোখের দিকে। মনে মনে বললাম, চাচা, আজ আপনি আমাদের ঘরটা কিনে নিলেন ঠিকই, কিন্তু যেদিন আমাদের আত্মসম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, তা কিনতে পারলেন না।
সব শেষে চলে এলো সেই দিনই, প্রবাসে যাওয়ার দিন। ব্যাগপত্র গুছিয়ে যখন উঠোনে এসে দাঁড়ালাম, তখন চারপাশটা কেমন যেন অচেনা লাগছিল। এই মাটিতে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে আমার ক্ষুধার্ত কৈশোরের কান্না। মা সকাল থেকেই ঘরের কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। আমি যখন মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম, মা আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। দু হাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঢুকুরে কেঁদে উঠলেন। মায়ের চোখে গরম জল আমার কাঁধ ভিজে যাচ্ছিল। মা কাঁদতে কাঁদতে বললেন, বাজান রে, আমার বুকটা যে খালি হয়ে যাচ্ছে। তুই ছাড়া এই দুনিয়া আমার আর কে আছে রে বাজান? অচেনা দেশে যাচ্ছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস বাজান। মায়ের সেই কান্না আমার বুকের ভেতর ধুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি মায়ের চোখের জল মুছে দিয়ে ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, কেঁদো না আম্মা, তোমার এই ছেলেরে ওরা এক টুকরো মাংসের জন্য চোর বানিয়েছিল, এক প্লেট ভাতের জন্য ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছিল। আমি যাচ্ছি আমাদের ভাগ্য বদলাতে, তুমি শুধু দোয়া করো আমি যেন বুক ফুলিয়ে আবার তোমার বুকে ফিরে আসতে পারি। তখন এই গ্রাম দেখবে সোহান কি করতে পারে। মাকে বাবার এক দূর সম্পর্কের ভালো আত্মীয় জিম্মায় রেখে ব্যাগটা কাঁধে তুলে নিলাম, আর পেছন ফিরে তাকাইনি। রওনা হলাম এক বুক স্বপ্ন আর এক মহাসমুদ্র সমান প্রতিশোধের আগুন নিয়ে, দূর প্রবাসের উদ্দেশ্যে। যেখানে হাত ভাঙ্গা খাটুনি আছে ঠিকই, কিন্তু অন্তত আপন মানুষের দেওয়া কুৎসিত অপমানটুকু নেই। বিমানে জানালা দিয়ে যখন নিচে তাকালাম, তখন যেন চেনা পৃথিবীটা মেঘের আড়ালে হারিয়ে গেছে। বুকের ভেতর মায়ের কান্না ভারী হয়েছিল, আর চোখের সামনে ভাসছিল চাচার সেই কুৎসিত জয়ের হাসি। দুবাইয়ের মাটিতে যখন প্রথম পা রাখলাম, তখন চারপাশে ঝলমল আলো আর আকাশচুম্বী দালান কোঠা দেখে নিজেকে বড় বেশি অসহায় মনে হচ্ছিল। আমার মতো এক নিঃস্ব গায়ের ছেলের জন্য এই শহর যেন এক গোলক ধাঁধা। দালাল আমাদের নিয়ে গেলেন মরুভূমির তপ্ত বালুর বুকে এক লেবার ক্যাম্প। ছোট ঘরে গাদাগাদি করে 12-14 জন মানুষকে থাকতে হতো। প্রথম দিন থেকেই শুরু হলো হাত ভাঙ্গা খাটুনি। 50 ডিগ্রি সেলসিয়াসের মরুর গরমে যখন কনস্ট্রাকশনের সাইটে রড আর সিমেন্টের বস্তা কাটতাম, তখন মনে হতো গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ক্ষুধার তীব্রতা আর ক্লান্তিতে যখন শরীর ভেঙে পড়তে চাইতো, তখন চোখের সামনে ভেসে উঠত দুটো দৃশ্য, এক মায়ের মলিন মুখ, আর দুই এক টুকরো মাংস মুখে দেওয়া চোর অপমান দিয়ে তাড়িয়ে দেওয়া সেই দুপুর। শরীরে সব ক্লান্তি আর কষ্টকে আমি জেদে রূপান্তর করলাম। ওভারটাইম খাটতাম। অন্যরা যখন বিশ্রামের খোঁজে ঘুমাতো, আমি তখন আরো 4টা পয়সা আয়ের জন্য সাইটে কাজ নিতাম। নিজের জন্য এক দেড়হামও খরচ করতাম না। দালালের ধার শোধ করার পর প্রথম যেদিন মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠালাম, সেদিন রাতে ক্যাম্পে বসে লুকিয়ে অনেক কেঁদেছিলাম। ফোনে মায়ের কাপা কাপা গলার আওয়াজ শুনলাম, বাজান, তোর পাঠানো টাকা পাইছি, তুই নিজেরে কষ্ট দিস না রে বাবা। মায়ের এই একটা কথাই আমার সব ক্লান্তি দূর করে দিত। দিন তো আর এভাবে যায় না। সততা আর কঠোর পরিশ্রম কখনো বৃথাও যায় না। 2 বছর কনস্ট্রাকশনের কাজ করার পর আমি টুকটাক আরবি আর ইংরেজি ভাষাটা রপ্ত করে ফেললাম। কথা বলা শেখার পর আমার কাজের পরিধি বাড়তে লাগলো। সাইটে ফোরম্যান আমার সততা আর কাজের গতি একাগ্রতা দেখে আমাকে সাপ্লাই চেইনের ছোট একটা দায়িত্ব দিলেন। সেখানে আমার পরিচয় হয় কেরালার এক ভদ্রলোকের সাথে, নাম কিষান। তিনি দুবাইয়ে ছোটখাটো একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের সাপ্লাইয়ের ব্যবসা করতেন। আমার কাজের গতি আর সততা দেখে উনি একদিন আমাকে বললেন, সোহান, তুমি শুধু অন্যের অধীনে খাটছো কেন? তোমার যে বুদ্ধি আর পরিশ্রম করার ক্ষমতা, তুমি চাইলে আমার সাথে ভাগে ব্যবসা করতে পারো। কথাটা শুনে আমার বুকের ভেতর যেন এক জড়ো হাওয়া বয়ে গেল। নিজের ব্যবসা পুঁজি বলতে আমার কাছে তখন সামান্য কিছু জমানো টাকা ছিল। কিন্তু উন্নি ভাই বললেন, টাকা বড় কথা নয় সোহান, তোমার সততা আর মাঠের অভিজ্ঞতাই আমার বড় পুঁজি। ঝুঁকিটা আমি নিলাম। নিজের জমানো সবটুকু আর উন্নি ভাইয়ের পুঁজি মিলিয়ে আমরা যৌথভাবে পার্টনারশিপে একটা ছোট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা শুরু করলাম। প্রথম দিন রাত ক্লায়েন্টের দরজায় ঘুরতাম। অনেক সময় না খেয়েও দিন কাটতে হতো। কিন্তু এবার লড়াইটা ছিল নিজের পায়ে দাঁড়ানোর। ধীরে ধীরে আমাদের ভাগ্য বদলাতে শুরু করলো। 1 বছরের মাত্র আমরা দুবাইয়ের 2টো বড় প্রজেক্টের সাপ্লাইয়ের কাজ পেয়ে গেলাম। লভ্যাংশের টাকা যখন প্রথম হাতে এলো, তখন আমি নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না। যে ছেলেটা এক লোকমা ভাতের জন্য চাচার ঘরের মেঝেতে গুটিসুটি মেরে বসে থাকতো, সেই সোহান আজ দুবাইয়ের বুকে এক রেজিস্টার্ড কোম্পানির পার্টনার। ব্যবসায় উন্নতি হওয়ার পর গ্রামে মায়ের কাছে নিয়মিত ভালো অঙ্কের টাকা পাঠাতে লাগলাম। মাকে বললাম, আম্মা, আর অন্যের জিম্মায় থাকতে হবে না। গ্রামের সবচেয়ে ভালো বাড়িটা ভাড়া নাও, নিজের একজন কাজের লোক রাখো। তোমার এই ছেলে আর চোর না, সে এখন ব্যবসায়ী। মাঝে মধ্যে মা ফোনে বলতেন, গ্রামের মানুষের মুখে মুখে নাকি এখন
আমারই প্রশংসা। যে চাচা আমাদের চোর বলে তাড়িয়ে দিয়েছিলেন তিনি নাকি এখন পাড়ায় পাড়ায় গল্প করেন। সোহান তার নিজের আপন ভাতিজা, তার রক্ত। শুনে আমার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠত। মানুষের রূপ কত দ্রুত বদলায়, তাই না? ব্যবসা করতে করতে কেটে গেল আরো ২ বছর। এখন আমাদের ব্যবসা বেশ বড়। নিজের একটা গাড়ি হয়েছে। দুবাইয়ের বুকে মাথা উঁচু করে চলি এখন আমার পরিচয়ে। কিন্তু একটা অপূর্ণতা প্রতিনিয়ত আমার বুকে কাটার মতো বিচ্ছিল। আমাদের সেই পিতৃভিটে, যা চাচা পানির দামে কিনে নিয়েছিল। একদিন রাতে মায়ের সাথে কথা বলার সময়